স্যার। কবির, আবার আজ তাড়াতাড়ি যাবে? 2 মাসও কমপ্লিট হয়নি তুমি এখানে জয়েন করেছো কবির। প্রত্যেক তৃতীয় দিন হাফ ডে করছো। স্যার সত্যিই শরীর খারাপ। এই কোম্পানির হেলথের ব্যাপারেও একটু চিন্তা করো কবির। একটা স্পেসিফিক জবের জন্য তোমাকে রাখা হয়েছে, সেটা কমপ্লিট না হওয়াতে লোকসান হচ্ছে। ডিপ্রেশনের ট্রিটমেন্ট করিয়েছো? মুখের উপর ছায়া ফেলেছে বড় করে। মিথ্যে কথা বলো না। তোমার এটাই স্বভাব, আর আমাকে সব বলার জন্য অজুহাত দাও। আরে কি করছো? আরে ছাড়ো। আরে কি করছো তুমি? আরে ছাড়ো। এদিকে এসো, এসো, এসো। শেষ করে দেবে কে? না একে, না দুজনকেই, না নিজেকে? হ্যাঁ নারায়ণ, হ্যাঁ আমরা এইমাত্র এসে পৌঁছেছি। হ্যাঁ তুমি এক্ষুনি কিছু ছেলেকে সাফ সাফাইয়ের জন্য একটু পাঠিয়ে দাও। 2 সপ্তাহ তো থাকবো। এখানে তো দেখছি সাফ সাফাই করাই রয়েছে। নারায়ণ খুব সিনসিয়ার ছেলে। আরে রবিনা শোনো না, আমার জন্য একটা চা বানাও না প্লিজ। পাউডারের হলে এক্ষুনি বানিয়ে দিচ্ছি, দুধের হলে মার্কেট থেকে নিয়ে এসো। এখন কোথায় আমি গরুর দুধ খুঁজে খুঁজে বেড়াবো বলো তো? একটা কাজ করো না, আমার জন্য ওই গুঁড়ো দুধের চাই বানিয়ে দাও। সাংঘাতিক গন্ধ এটাতে। মনে হয় তোমার ওই সিনথিয়া নারায়ণ দা কয়েক মাস ট্যাঙ্ক পরিষ্কার করেনি। কিন্তু সেটা তো শীতল আর কবির করায় না। ওরা দুজনেই গন্ধ কি করে সহ্য করছে? যে নাম্বারে আপনি ফোন করেছেন সেটি এখন বন্ধ আছে। যে নাম্বারে আপনি ফোন করেছেন সেটি এখন বন্ধ আছে। রবিনা, ওই কবিরের মামা সঞ্জীব মাথুর, ওর নাম্বার আছে তোমার কাছে? হ্যাঁ বোধহয় আছে। আরে বিপিন, কেমন আছো ভাই? নমস্কার সঞ্জীব বাবু। হ্যাঁ ঠিক আছে, তুমি কবে আসলে? এই তো এক্ষুনি আসলাম। আচ্ছা একটা কথা বলুন, এই শীতল আর কবির কি কোথাও গেছে নাকি? না তো, আমি তো কিচ্ছু জানি না। আমি তো 3 মাস ধরে এই বারাণসীতে আছি। সঞ্জীব বাবু ফ্ল্যাটটা বন্ধ রয়েছে, আর কবির আর শীতল দুজনের ফোনই সুইচ অফ আসছে। আমাকে তো ওরা কিছুই বলেনি। কেন, কোনো প্রবলেম হয়েছে নাকি? প্রবলেম তো আছে, কলের জল থেকে সাংঘাতিক দুর্গন্ধ বেরোচ্ছে। কিছু সিরিয়াস ব্যাপার। আমরা সবেমাত্র এসে পৌঁছেছি সোজা এয়ারপোর্ট থেকে। আমরা দুবাইতে সেটেলড, বছরে মাত্র 2-3 সপ্তাহের জন্যই এখানে আসি। এই কবির আর ওর স্ত্রী কোথায় সার্ভিস করে কোনো আইডিয়া আছে আপনার? নো আইডিয়া, শুধু এটুকু জানি কবির কোথাও সেলসে আছে।
শীতল বাড়ি সামলায়, আমার মনে হয় না ও কোথাও সার্ভিস করে। মনে হচ্ছে অনেক দিন ধরে ওরাও এখানে ছিল না। কবিরের মামা সঞ্জীব মাথুরের সঙ্গে কথা হয়েছে, উনি এই ব্যাপারে কিচ্ছু জানেন না। এই জলের ট্যাঙ্কির পর্যন্ত যাওয়ার রাস্তাটা কোথায়? ওই ওদিক দিয়ে স্যার। স্যার কিছু তো আছে, আর এটা ইঁদুর মরার গন্ধ নয়, অন্য কিছু মনে হচ্ছে। স্যার লাশ মনে হচ্ছে, ভাসছে। বের করো, বাইরে বের করো। অনেকটা পচে গেছে। কিন্তু বের তো করতে হবে নাকি? পুরুষ না মহিলা বোঝাই যাচ্ছে না স্যার। হিউম্যান বডি, এটা তো একদম ঠিক। ওই ওই প্লাস্টিকের শিটে কি নিয়ে গেল বিপিন? বডি। বডি কার? একদম পুরোপুরি পৌঁছে গেছে রবিনা। পুলিশ বলছে যে শীতল আর কবিরের ফ্ল্যাটে সবকিছু ঠিকঠাক আছে। ওদের দুজনের সমস্ত পেপার, সমস্ত ডকুমেন্ট, সব জিনিসপত্র। এরকম মনেই হচ্ছে না যে ওরা বাড়ি ছেড়ে কোথাও গেছে। তাহলে ওই বডিটা কার ছিল? পুলিশ বলছে যে মেল বডি নাকি ফিমেল, পোস্টমর্টম করার পরেই একমাত্র জানতে পারা যাবে। স্যার ফার্স্ট ফ্লোরের ঘর, পুরো বাড়িটা সব চেক করেছি, আর একটা লাশ পাইনি। পোস্টমর্টম টিম বলছে কমপক্ষে আরো একদিন লাগবে এটা আইডেন্টিফাই হতে যে লাশটা মেল না ফিমেলের। শীতল আর কবিরের ফোন রেকর্ডস চেয়েছি আর্জেন্ট বেসিসে। আর এই কবিরের মামা মামি এর কি পজিশন? বেনারস থেকে রওনা হয়েছেন, কাল সকালে পৌঁছে যাবেন। তাহলে গত 3 মাস ধরে আপনি আপনার ভাগ্নের সঙ্গে কথা বলেননি, না ওর স্ত্রী শীতলের সঙ্গে? কেন? কোনো ঝগড়া, মনোমালিন্য? এরকম কোনো কিছুই হয়নি। আমরা তো এখন, আমি আর আমার স্ত্রী, আমরা তো কখনো ঋষিকেশ, কখনো হরিদ্বার, এইসব জায়গায় ঘুরে বেড়াই। যদি কেউ ফোন করে তো তখন কথা হয়। কিন্তু জুন মাসে শীতলের সাথে কথা হয়েছিল। ডেট তো, এই শোনো, তোমার কি ডেটটা মনে আছে? 27শে জুন ছিল গো। শীতল চিন্তা করছিল যে কবির বাড়িতে ফেরেইনি। হ্যাঁ হ্যাঁ স্যার, ও আসলে জানতে চাইছিল যে আমাদের কবিরের সাথে কথা হয়েছে কিনা। আপনাদের বাড়ি কানৌজে? হ্যাঁ, কিন্তু আমরা ওখানে আজকাল কমই থাকি। যখন শীতলের ফোন আসে আমরা ঋষিকেশে। আর কবিরের মা বাবা?
বাবা মানে আমার জামাইবাবু অরুণ সাক্সেনা যখন মারা গেলেন তখন কবির 10 বছরের, আর যখন ও 19 বছরে পড়ল তখন কবিরের মা মানে আমার জানকী দিদি ওর স্ট্রোক অ্যাটাক হলো আর ও মারা গেল। স্যার, আমরাই কবিরকে নিজের ছেলের মতো করে বড় করেছি, আমাদের নিজেদের ছেলে রোহনের সঙ্গে। আচ্ছা, 27 জুন যখন কবির বাড়ি ফেরেনি তখন ফিরলো কবে? আমি ঠিক ডিটেল বলতে পারবো না, তবে শীতল খুবই চিন্তায় ছিল। আরে না রে শীতল, কবির তো আমাকে ফোন করেনি, অনেক দিন ধরে ফোন করেনি। আর এরকম না বলে কোথায় বা যাবে কবির? আচ্ছা, ব্যাপারটা কি? কিছু বুঝতে পারছি না জানো মামি, আজকাল খুব টেনশনে থাকে, কিছু বলেও না। এখন দেখো না, এমনি অফিসে বেরিয়ে গেল, কিছু খেয়ে গেল না, সন্ধেবেলা বাড়িতে ফিরলোও না পর্যন্ত। ফোনের পর ফোন করে যাচ্ছি, এসএমএসও করেছি, ওর ফোন বন্ধ রয়েছে, জানি না কোথায় আছে ও। দেখ মা, কোনো ব্যাপার নিশ্চয়ই হবে। আমি যদি জানতাম তাহলে তোমায় নিশ্চয়ই বলতাম। কি বিষয় ওর এত চিন্তা সেটা জানি না বলে আমার এত চিন্তা বেড়েছে। এখন দেখো কোথায় গিয়ে বসে আছে। তাহলে এই কবির ফিরলো কবে? শীতলের ফোনের আগে পর্যন্ত আসেনি স্যার, ও খুবই চিন্তায় ছিল। ও এখনো বাড়ি ফেরেনি। আমি থানায় গিয়ে মিসিং কমপ্লেন করে দিয়েছি। বিষয়টা এতদূর গেছে যে পুলিশকে কমপ্লেন করতে হয়েছে। আর আমি কি করতে পারি বলো মামা? ও এখনো বাড়িতে ফেরেনি। কতক্ষণ ধরে এই টেনশনটা নিয়ে থাকবো? কতক্ষণ ধরে ওয়েট করবো যে এখন ডিপ্রেশন বুঝি শেষ হয়েছে, এখন বাড়ি ফিরবে? আমি তো মানুষ নাকি? কবিরের স্ত্রী তো আমি। তাহলে কি পুলিশ কবিরকে খুঁজে পেল না ও নিজে ফিরলো? সেটা বলতে পারবো না স্যার। আর আপনারা বলছেন যে আপনারা ওকে ওর নিজের ছেলের মতো করে বড় করেছেন, আর আপনারা জানেনই না যে নিখোঁজ হওয়ার পর ওর কি হলো। আমরা তো তীর্থ করতে বেরিয়েছিলাম, আমি 1 সপ্তাহ পরে ফোন করি, ফোনটা লাগছিলই না। আর পরে আপনি চেষ্টাও করেননি ব্যাপারটা জানার? স্যার, কবিরের মামা সঞ্জীবের কথা অনুযায়ী জুন মাসে মিসিং কমপ্লেন করিয়েছিল শীতল, আর ওদের বাড়িটা আমাদের থানার আন্ডারে পড়ে। কিন্তু আমাদের থানাতে কোনো কমপ্লেন আসেনি স্যার সুমিত সাক্সেনাকে নিয়ে। পান্ডে, কাছাকাছি আর দূরের থানাগুলোতেও ফোন করো, হয়তো অন্য কোথাও কমপ্লেন করেছে। না দাদা, ওরা দুজন তো আমাদের সাথে দেখা করতে আসেনি, আর আমরাও কোনোদিন ওদের বাড়ি যাইনি। আর দাদা, হরিশের তো ওদের সাথে কোনোদিন ফোনেও কথা হয়নি, কবিরের সাথেও না, শীতলের সাথেও না। পুলিশ বলছিল যে লাশটা ওরা পেয়েছে, ওরা নিশ্চিত বলতে পারছে না যে সেটা ছেলের না কোনো মেয়ের। হে ভগবান, এত ভয়ঙ্কর! এই কবির আর শীতল এরা দুজন কোথায় যেতে পারে? দাদা, শীতলের বাবা মার সাথে কথা হলো? পুলিশকে ওদের নম্বর দিয়েছো? হ্যাঁ, দিয়ে দিয়েছি, ওরা ওখানেও কথা বলছে। এটা সত্যি অদ্ভুত ব্যাপার। ওদিকে কবিরের মামা বলছেন উনি কোনো রকম কন্ট্যাক্ট করেননি, আর আপনারাও একই কথা বলছেন। আপনাদের মেয়ে আর জামাইয়ের সাথে আপনাদের একবারও কথা হয়নি? শীতল ফোনটা বন্ধ করে রেখেছিল, কথা কি করে হবে আপনি বলুন? দেখুন, শীতল জুন মাসের শেষে এখানে এসেছিল। এটা কি বোকার মতো কাজ করছিস শীতল? কবির বারবার তোর সঙ্গে এইরকম ব্যবহার করছে, তুই ছেড়ে কেন দিচ্ছিস না ওকে? বাবা, ও কোনো ফ্রিজ বা টিভি নয়, আমার স্বামীও। আমি ওকে ভালোবাসি আর ও আমায় খুব ভালোবাসে। কিন্তু যে ভালোবাসে সে নিজে লুকিয়ে থেকে কাছের মানুষকে তো কষ্ট দেয় না। না, সে তো সবসময় পাশে থাকে। মা, তুমি আমার কষ্টটা তো বোঝো। আমি যা ভুলতে পেরেছি কবির তা ভুলতে পারেনি। কিন্তু এভাবে কতদিন চলবে শীতল? পুলিশ কি বলছে? কমপ্লেন লিখিয়েছি, একদিন ওয়েট করতে বলছে। ওয়েট করার কোনো দরকার নেই, ওর বাড়িতে যেদিন আসবারও আসবে। সবার আগে তুই একজন ডিভোর্স লয়ারের সঙ্গে দেখা কর, ব্যাস। বাবা, বাবা ফাবা বলতে হবে না। কতদিন এই ডিপ্রেশন সহ্য করবি তুই? ডিপ্রেশন একটা মেডিকেল কন্ডিশন যেটা আমরা দুজনে মিলে সহ্য করছি। আর প্লিজ বাবা, আমাদের মধ্যে তুমি যদি কথা না বলো সেটাই বেটার হবে। ব্যাস, সারাদিন মুখ ফুলিয়ে বসেছিল, তারপর দিন চলে গেল। ওর চিন্তাই ছিল না যে আমরাও চিন্তা করি। তো আপনাদের টেনশন হলো না? একবারও কানপুর গেলেন না? আমাদের মেয়ে আমাদের উপর অসন্তুষ্ট, আমরা কি করব? ও আমাদের ভালোবাসাকে নাক গলানো বলছে। আর আপনি বলছেন যে কোনো বডি পাওয়া গেছে। আমরা তো ভাবতেই পারছি না কথাটা এত দূর যেতে পারে। কবির এই কাজটা করেছে না, ওই জন্য মেরে ফেলেছে না আমাদের মেয়েকে। লাশটা পুরুষের না নারী সেটা এখনো পর্যন্ত জানা যায়নি, কিন্তু কবিরের ডিপ্রেশনের কারণ কি? কবির, আমরা সব রকম চেষ্টা করেছি, কিন্তু রেসপিরেটরি ট্র্যাক কন্ট্রোল হচ্ছে না।
আই এম সরি, আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। আই এম রিয়েলি সরি। রেসপিরেটরি ভাইরাস ইনফেকশন খুবই অ্যাকিউট ছিল, বাচ্চা সেটা নিতে পারেনি কবির। কোথায় যে কি ভুল হচ্ছিল আমরা কিছু বুঝতেই পারছিলাম না। কখনো কখনো তো এটাও মনে হচ্ছিল যে এটা কবিরের ষড়যন্ত্র নয় তো। শীতল আপনাদের কিছু বলেছিল কানপুরের কোন থানায় ও মিসিং কমপ্লেনটা লিখিয়েছিল? আপনাদের তো নিশ্চয়ই বলেছে, আমাদের কোনো কিছুই বলেনি। কবিরকে ছেড়ে দেওয়ার কথাটা হয়তো ওর পছন্দ হয়নি। সমস্ত জায়গাটা ভালো করে দেখেছি স্যার, আর সমস্ত পুলিশ স্টেশনে আমরা খোঁজ নিয়ে দেখেছি, কোনো থানাতেই জুন মাসে মিসিং কমপ্লেন্ট নেই। পুরো কানপুরের সব থানা, সব পুলিশ স্টেশন চেক করো পান্ডে। মজা নাকি? একটা মিসিং কমপ্লেন লজ হয়েছে আর তার কোনো ফলো আপ নেই। এখন আমরা একটা পচা লাশ পেয়েছি। ওই ট্যাঙ্কে কবে থেকে ছিল, কার লাশ, কিভাবে পৌঁছলো? আমার ওই মিসিং কমপ্লেন আর ইনভেস্টিগেশন অফিসারের নাম চাই এক্ষুনি। আরে সাহেব, আমার ছেলে লাগাতার 3 দিন গেছিল দুধ দিতে। শেষবার 28 তারিখ গিয়েছিল দুধ দিতে। পরের দিন যখন দুধ দিতে গেল দেখলো প্যাকেটটা ওইভাবেই পড়ে আছে। তাহলে আর কেন দেবে? ফোন করলেন না কবিরকে বা শীতলকে? লাগাতার ফোন বন্ধ আসছিল স্যার। আমারও 1 মাসের পেপার বিল বাকি আছে স্যার। 28 জুনের পর কোনোদিন পাড়ায় দেখোনি? যদি দেখেও থাকি তবুও চিনতে পারবো না, কারণ বেশিরভাগই ছেলে হয় পেপার নিয়ে যায় যারা। আমি তো শুধু এই হিসাবপত্রগুলোই দেখি। আপনি এটা ধরে এগোতে পারেন যে এই যে বডিটা, এটা প্রায় 2 মাস ধরে পড়ে রয়েছে, ভীষণভাবে পচে গেছে। মেল না ফিমেল এটা কনফার্ম হয়েছে ডক্টর? হ্যাঁ, মেলি। তার মানে লাশ কবির সাক্সেনার হতে পারে। ওনার কোনো ব্লাড রিলেটিভ আছে? হ্যাঁ, মামা মামি আছে, তার এক ছেলে আর কবিরের এক মাসিও আছে। আর কবিরের মা বাবা তো ছোটবেলায় মারা গেছেন, একমাত্র ছেলে। তাহলে তো ডিএনএ স্যাম্পল ম্যাচ করানো যাবে না। মৃত্যু কিভাবে হয়েছে ডক্টর? গলার হাড় ভেঙে গেছে, সো ট্রায়াঙ্গুলেশন ইন অল প্রবাবিলিটি। হ্যাঁ, ওনার ফ্ল্যাটের স্ক্যানিংয়েও কোনো ব্লাড স্যাম্পল পাওয়া যায়নি, তো আমরাও এটাই ভেবে চলছিলাম যে স্ট্র্যাঙ্গুলেশনই হতে পারে। না বাবা, 7-8 মাস হয়ে গেল না শীতল বৌদির সঙ্গে কথা হলো আর না কবিরদার সঙ্গে। রোহন, পুলিশ বলছে যে বডিটা পেয়েছে সেটা খুব খারাপ অবস্থায়। সেটা তো কবির দাদারও হতে পারে। কি কি বলছো বাবা তুমি? আর শীতল বৌদি কোথায় এখন? কেউ কিচ্ছু জানে না বাবা। পুলিশ খোঁজ খবর চালাচ্ছে, সবাই এটাই ভয় পাচ্ছে যে শীতলেরও ওই একই হাল হলো কিনা। শীতল কবিরের থেকে 2 বছরের বড়, মূল কারণ ওই। আমি বলছি তো, তোমরা মানো কি না মানো, মেয়েরা বয়সে বড় হলে সব সময় ঝামেলা হয়। আর এসব কি উল্টোপাল্টা ভেবে মাথাটাকে খারাপ করে ফেলছো ভারতী? ওদের দুজনের মধ্যে কোনো সমস্যা ছিল না। শীতলের বাবা মারও কোনো আপত্তি ছিল না, আমারও ছিল না। এর সাথে মার্ডারের কি সম্পর্ক? মার্ডারের সাথে তো নয় সঞ্জীবদা, কিন্তু কিন্তু কি হরিশ, তুমি কি বলতে চাইছো কোনো গোলমাল ছিল? কারণ দুটো বাচ্চা হবার সাথে সাথেই মারা যায়। স্যার, পান্ডের টিম কানপুরের সমস্ত থানা খুঁজে দেখেছে, কিন্তু জুন মাসে কবির সাক্সেনার কোনো মিসিং কমপ্লেন জমা পড়েনি। তার মানে শীতল মিথ্যা বলেছিল? এই মিথ্যে 2বার বলা হয়েছে। এক কবিরের মামা মামি যে কবিরের মিসিং কমপ্লেন করা হয়েছে, আর দ্বিতীয়বার নিজের বাবা মাকে উন্নাওতে ওদেরও একই কথা বলেছিল মিসিং কমপ্লেনের ব্যাপারটা। কবির ডিপ্রেস ছিল, এই ব্যাপারেই কি বিরক্ত হয়ে শীতলকে মেরে ফেললো? কিন্তু কিভাবে? প্রথমে ফ্ল্যাটে ওর গলা টিপলো, তারপর লাশকে সিঁড়ি দিয়ে টেনে ছাদে নিয়ে গেল, তারপর নিজে বডিকে তুলে নিয়ে জলের ট্যাঙ্কে ফেলে দিল। হয়তো একা করতে পারেনি। এক্স্যাক্টলি, কেউ নিশ্চয়ই সঙ্গ দিয়েছিল। একতলার ফ্ল্যাটের পার্টি দুবাইয়ে ছিল, কেউ হয়তো দেখেইনি। যদি সাথে কোনো সাথীদার ছিল মেল, তাহলে নিশ্চয়ই অ্যাফেয়ারের অ্যাঙ্গেল আছে। শেষ করে দেবো একে, না একে, না এই দুজনকেই, না নিজেকে। যদি অ্যাফেয়ারের অ্যাঙ্গেল ধরে এগোই স্যার, সেদিন ওই বাড়িতে আরও একটা পুরুষ ছিল, এখনো কিন্তু আমরা জানি না লাশটা কবিরের। তাহলে তুমি এখন এটা বলতে চাইছো যে কবির শীতলের প্রেমিককে মেরেছে? কবির, কবির প্লিজ ছেড়ে দাও। কবির এটা করো না, প্লিজ ছেড়ে দাও, করো না এরকম। কবির, আমার কথা শোনো। কবির, কবির এটা করো না, কবির ছেড়ে দাও ওকে। কবির, 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 কবির ওকে ছেড়ে দাও। যদি এটা হয়ে থাকে তাহলে তো মিসিং কমপ্লেন একটা স্বাভাবিক নাটক কবির আর শীতল বানিয়েছে। এই লাশটাকে লুকোনোর জন্য তুমি আমাকে সাহায্য করবে।
তারপর সোজা পুলিশ থানায় গিয়ে আমার নামে মিসিং কমপ্লেন করবে। না না না, শীতল, আজকের পর থেকে তুমি আমার কোনো কথায় না বলবে না। এই খুনে তুমিও একেবারে সমান ভাগী, বুঝেছো? স্যার, এরকমটা নয় তো যে মিসিং এর খবরটা এই দুই ফ্যামিলিকে ডাইভার্ট করবার জন্য বা আর একদিকে অ্যাসিওর করবার জন্য বলা হয়েছে? আসলে কোনো কমপ্লেন হয়নি। কিন্তু যে মারা গেছে তার ফ্যামিলি নিশ্চয়ই আসল কমপ্লেন লজ করেছে, আর ওই ছেলেটা নিশ্চয়ই শীতলের সঙ্গে কানেক্টেড, তাই না? ললিত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে না আমরা জোর করে ফিট করছি। কবিরের মামার কাছ থেকে ওর অফিসের নাম্বার আর অ্যাড্রেস পাওয়া গেছে, বাইক শোরুমের, ওখানে গিয়ে কথা বলছি। আর এই কবির আর শীতলের ফোন রেকর্ড আসার কথা ছিল, ওটার কি হলো? সন্ধ্যের মধ্যে পেয়ে যাব। আমরা 3 মাসের কল রেকর্ড চেয়ে পাঠিয়েছি। কবির কবির মার্ডার হয়েছে? দেখুন, আমরা 100% শিওর নই। আর আপনি বলছেন 26শে জুন কবির শেষ কাজে এসেছিল? হ্যাঁ, কাজের লোড একটু বেশি ছিল, আর বরাবরের মতো ও আবার হাফ ডে চেয়েছিল। হেলথ খারাপ বলছিল। স্যার, সত্যি শরীর ভালো নেই। আপনার একজন এমপ্লয়ি হঠাৎই কাজে আসা বন্ধ করে দেয়, আপনি জানবার চেষ্টাও করলেন না যে ব্যাপারটা কি? কবির এখানে 2 মাসের মতো ছিল, তার মধ্যে অর্ধেকের বেশি দিন ও এখানে আসেনি, কিংবা এসে মাঝখানে চলে গেছে হেলথের কারণ দেখিয়ে। যেদিন থেকে ও জব জয়েন করেছে সেদিন থেকেই ও একদম ডাউনেই ছিল, স্লো, কি যেন ভাবতো। আসলে কাজে কোনো মনই ছিল না। আর সেলসম্যান এরকম হয় কখনো? আমি ভেবেছিলাম না আসছে তো ঠিক আছে। তাহলে সিলেক্ট করলেন কেন? আমি এখানে কবিরকে নয়, আশিস তেওয়ারিকে কাজের জন্য হায়ার করতে চাইছিলাম। আশিস রামসান্ত শোরুমের সেলস ম্যানেজার, কবির ওর আন্ডারে কাজ করত। আশিস ওখানে জবটা ছাড়তে পারেনি, ওই আমাকে কবিরের নাম রেকমেন্ড করেছিল। নাম্বারটা দিন তো এই আশিসের। আজ্ঞে না, শীতল আমাদের কোনো আত্মীয়র বাড়িতে নেই। আপনি ওনাদের অ্যাড্রেস আমাদের পাঠান, আমরা দ্বিতীয়বার কথা বলবো। কেন করবেন? আপনার কি মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? এই কেসে কেউ না কেউ তো মিথ্যে বলছেই। এটা কে এবং কেন বলছে সেই ব্যাপারটাই জানা যায়নি এখনো। স্যার, আমি আর এখানে থেকে করব কি? যদি লাশটা কবিরেরই হয় সেক্ষেত্রেই বা আমাদের কি করার আছে? ওটা আমাদের হাতে দিয়ে দিন, আমরা শেষ কৃত্য করে আমরা আবার ফিরে যাব। বাকি শীতলের ব্যাপারটা, এই ঘটনায় যদি ওর হাত থাকে ও তো আর নিজে থেকে ধরা দেবে না। দেখুন সঞ্জীববাবু, আমরা যতক্ষণ না বলছি আপনি কানপুর ছেড়ে কোথাও যাবেন না। আর যদি লাশের কথা বলেন তাহলে এটা এখনো ক্লিয়ার নয় যে লাশটা কবিরের না অন্য কারো। এই জন্য আপনি আপনার সিদ্ধান্তকে আটকে রাখুন। স্যার, কবিরের ফোন 26শে জুন বন্ধ হয়েছিল রাত্রি 9টায়, এই কানপুরেই, হিন্দনগর। আর শীতলের? 29শে জুন দুপুর 2টোর সময়, উন্নাওতে, যেখানে ওর মা বাবা থাকে। প্রথমে ও কবিরের মামা মামিকে ফোন করে ঋষিকেশের 27 তারিখ। আজকাল খুব টেনশনে থাকে, কিছু বলেও না। এখন দেখো না, এমনি অফিসে বেরিয়ে গেল। এরপর পরের দিন 28 তারিখে কবিরের মামাকে ফোন করে এটা বলল যে ও পুলিশ স্টেশনে মিসিং কমপ্লেন লজ করেছে। ঠিক আছে মামা, ও এখনো বাড়ি ফেরেনি। আমি থানায় গিয়ে মিসিং কমপ্লেন করে দিয়েছি। এটা একটা প্ল্যানের অংশ, পুরো একটা সিন তৈরি হয়েছে। একটা অজুহাত বানিয়ে নিজে চলে গেলেন বাপের বাড়ি। ওর মামা মামির সঙ্গে কথা হয়েছে, শীতলের ফোন রেকর্ডে ওনাদের নাম্বার। আর তার আগে কোনো অ্যাফেয়ার্সের ইন্ডিকেশন? এপ্রিলের প্রথম সপ্তাহ, মানে পুরো 3 মাসের রেকর্ডে এমন কিছু দেখাচ্ছে না। ললিত, আরেকটা ব্যাপার সন্দেহ হচ্ছে। এই যে আমাদের কাছে যে মিসিং কমপ্লেন লজ করার মিথ্যাটা বলা হয়েছিল, সেটা কি শুধুমাত্র শীতল বলেছিল? কেননা কবিরের মামা মামি আর না শীতলের মা বাবা এই কমপ্লেনকে ভেরিফাই করার চেষ্টা করেছিল। কেন? স্যার, ওদের পালিয়ে যাওয়াতে ওনাদের হাত নেই তো? যদি সাহায্য করেও থাকে তাহলে কেন? আর শীতল আর কবির আসলে কাকে মেরেছে? আর শীতলের অ্যাফেয়ার ছিল কার সঙ্গে? স্যার, কবিরের বিশেষ বন্ধু, পুরনো শোরুমের ম্যানেজার আশিস তেওয়ারি, এখন আগ্রাতে আছে, কালকে আসছে। ললিত, আমাদের আরো লোকের সঙ্গে কথা বলতে হবে। আমাদের কাছে লাশ আছে, কিন্তু এটা জানি না এটা কার। কেউ তো আছে যে জানে শীতল কোথায়, বা শীতল আর কবির কোথায় আছে। স্যার, ওর মামাকে ছাড়া তো এখানে আর কাউকে যাতায়াত করতে দেখিনি। আর যদি অ্যাফেয়ারের কথা বলেন তাহলে সারা বছরের মধ্যে এখানে আমরা মাত্র 2-3 সপ্তাহই থাকি, তাই এই ব্যাপারে কিছু বলতে পারা
এমনিতে কবির এখানে কবে থেকে থাকতে এসেছিল, আর তার আগে কে থাকতো? উপরের ফ্ল্যাটটা তো কবিরের মামা সঞ্জীব মাথুর বাবুর। উনি কবিরের বিয়ে হওয়ার পর ওদের এখানে থাকতে দিয়েছিলেন। কবির আসলে আমার খুব ভালো বন্ধু ছিল। ও বেঁচেও থাকতে পারে। হ্যাঁ, অফকোর্স, ও আমার খুব ভালো বন্ধু। আপনার ভালো বন্ধু 3 মাস ধরে নিখোঁজ, আর আপনি একবারও ফোন করেননি? জানতে চাইলেন না কি হয়েছে ওর স্ত্রীর? আপনি নিশ্চয়ই জানবেন, কবিরের 2 সন্তানই জন্মের সময় মারা গেছে। ও ডিপ্রেস ছিল। আপনি তো ডিপ্রেস নন। হ্যাঁ, দেখুন, কলেজের পর ওর সোজা শোরুমে জয়েন করেছিল আমার আন্ডারে। এই ধরুন 7 বছর ছিল, ভালো কাজও করতো। হ্যাঁ, আমাদের বন্ধুত্ব ছিল তার সীমায় শোরুম পর্যন্তই। নতুন কিছু শিখলাম আজকে, বন্ধুত্বেরও সীমারেখা হয়। দেখুন স্যার, আমি ওকে অনেক সাহায্য করেছি। ও এতটাই ডিপ্রেসড হয়ে পড়েছিল যে ভালো কাজও করতো না, আর বসও ওকে বের করে দেওয়ার কথা ভাবছিল। আর আমি তখন ওকে অন্য জায়গায় চাকরি পাইয়ে দিই। শীতলকে চেনেন নাকি? হ্যাঁ, অবশ্যই। নিশ্চয়ই সীমারেখার মধ্যে, তাই না? একেবারেই, খুব ঘনিষ্ঠভাবে নয়। ওর অ্যাফেয়ার ছিল? আমি কি করে জানবো স্যার? হয়তো কবির আপনাকে বলেছে, বা অন্য কারো কাছ থেকে। না স্যার, আমি বললাম না, আমাদের বন্ধুত্ব অত ঘনিষ্ঠ ছিল না। হ্যাঁ স্যার, কবিরদা আর আমি একসঙ্গে ছোটবেলা থেকে দুজনে বড় হয়েছি। তাহলে হঠাৎ করে এই দূরত্ব কি করে তৈরি হলো যে 7-8 মাস ধরে তোমার কবিরের সঙ্গে কথা হয়নি? স্যার, বিয়ের পর কবিরদা ওই বাড়িতে শিফট হয়ে যায়, আর ওই সময় আমি নতুন কাজ পাই দিল্লিতে, তখন আমি এখানে চলে আসি। আর স্যার, এখানে আমি বিজি হয়ে যাই আর ও ওখানে। আমার কথা শীতলকে নিয়ে শুরু হয়েছিল। আপনি জিজ্ঞেস করেছিলেন যে ওনার কোনো অ্যাফেয়ার ছিল কি না। স্যার, আমি তো কানপুরে নেই, তাই শীতল বৌদি আর কবিরদা কি করছে আমি জানি না। তাহলে কি করে জানবো? আর স্যার, আমি এই কথাটা বুঝতে পারছি না, শীতল বৌদি এই কথাটা আমাকে নিজে কেন বলবে? আর এই যে বাড়িটা যেখানে কবির থাকতো, সেটা তোমার বাবার? হ্যাঁ, 2011-র পর বাবা নিজে কবিরদাকে এই বাড়িটা ওর নামে করে দিয়েছে। আপনি রোহনকে সন্দেহ করছেন? লাশ এখনো পর্যন্ত আইডেন্টিফাইড হয়নি, কিন্তু আমাদের সন্দেহ এই লাশ আপনার ভাগ্নে কবিরের হতে পারে। আর এই মার্ডার সেই বাড়িতে হয়েছিল যেটা কখনো আপনার ছিল, যেটা আপনি আপনার ভাগ্নেকে গিফট করেছিলেন। ও কিন্তু আমার ছেলে থেকে কম ছিল না, ও আমার দিদির ছেলে। আমি আর লতা যত্ন করে মানুষ করেছি, যেমনটা আমাদের রোহনকে করেছি। এসো বাবা। মামা, 1 মিনিট, আপনি আমাকে এখানে কেন নিয়ে এটা এলেন? আমাদের বাড়ি। হ্যাঁ মামা, কিন্তু আমি তো ছোটবেলা থেকে এই বাড়িটায় আসি। কিন্তু এখন থেকে এখানে তুমি জীবন কাটাবে, তুমি আর শীতল মা। মামা, আমি কোনো ভুল কিছু করে ফেলেছি যে তুমি আমাকে তোমার বাড়ি থেকে বের করে দিচ্ছ? আরে ওই বাড়ি তো তোমারই বাবা, কিন্তু এখানে তুমি তোমার সংসার পাতবে, যেটা হবে তোমার নিজের পরিবার। আর এই সব কিছু তোমাকেই করতে হবে। আমি শুধু একটা খাঁচা দিচ্ছি। কিন্তু মামা, এই বাড়িটা তুমি খুব কষ্ট করে বানিয়েছো। দেখো কবির আমার জীবনটা না গড়ে দিয়েছে আমার দিদি জামাইবাবু। যা কিছু করতে পেরেছি সব ওনাদেরই জন্যে। সেসব তো ঠিক আছে মামা, কিন্তু এই বাড়িটার অধিকার শুধু রোহনের ওপর যায়। রোহনের যা অধিকার তোমারও তাই অধিকার। আর রোহনের যখন বিয়ে হবে, যখন সংসার পাতার সময় আসবে, তখন ওই বাড়িটা ওর নামে করে দেবো। এখন এই বাড়িটা তোমার। কবিরকে বাড়ি দেবার সিদ্ধান্ত আমি রোহনের সাথে কথা বলেই নিয়েছিলাম। আর এই ব্যাপারে ওর কোনো আপত্তিও ছিল না। দুজনের ভালো সম্পর্ক ছিল, ঠিক যেন আপন ভাই। হ্যাঁ, অ্যাকাউন্ট আমার সামনেই খোলা রয়েছে, আর পরিষ্কার দেখতে পাচ্ছি যে না কবির না শীতল 24 জুন 2016 পরে নিজেদের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে কোনো রকম উইথড্রল করেছে। এটিএম থেকেও টাকা তোলা হয়নি? একটাও না, কোনো ডিপোজিটও নেই, কিছু না। 2-1টা ছোট মোটো আপডেট আছে আর কি। না স্যার, রোহন সত্যি বলছে, ও থ্রু আউট দিল্লিতেই ছিল। ওরা শীতলের মধ্যে কোনো ফোন কল হয়নি। আর কবিরের মামা মামি, শীতলের মা বাবা, এরা শীতলের টাচে ছিল? সঞ্জীব আর লতা মাথুরের ফোন থেকে কিছু রিফ্লেক্টেড হচ্ছে না। আমি শীতল আর কবিরের ব্যাংক অ্যাকাউন্টও চেক করেছি। 24 জুন 2016 পর কোনো ট্রানজাকশন নেই, না ডিপোজিট না উইথড্রল। আজব কেস এটা। একটা ফ্যামিলি 2 সপ্তাহে ছুটি কাটানোর জন্য দুবাই থেকে বাড়িতে আসে। ওনাদের কলের জলে একটা অদ্ভুত বাজে গন্ধ আসে, আর আমরা ওই বাড়িরই জলের ট্যাঙ্ক থেকে 3 মাসের পুরনো পচা লাশ পাই। আর এটা জানতে পারি যে একটা দম্পতি, যারা কিনা 3 মাস ধরে কারোর টাচে নেই, একেবারে নিখোঁজ। অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেলটাকে সাপোর্ট করার জন্য আমাদের কাছে কোনো সূত্র নেই। ললিত, হয়তো কোনো অ্যাফেয়ার ছিলই না। মার্ডার আর নিখোঁজের আরো অনেক কারণ থাকতে পারে, তাই না?
দেখো মিথ্যে কথা বলো না। হ্যাঁ, তোমার তো স্বভাবই সেটা। হ্যাঁ, বরাবর তুমি অমনি অভিযোগ করো। আরে কি করছো, ছাড়ো। আরে লাগছে, ছাড়ো। আরে কি করছো? আরে আরে এরকমটা নয় তো যে শীতলই কবিরকে মেরে ফেলেছে? তারপর নাটক করেছে যে কবির নিখোঁজ, কিন্তু শীতলকে পাওয়া যাচ্ছে না। পুরো উন্নাও স্ক্যান করেছি, এক একটা স্টেশন। সুইসাইড কেসগুলো হতে পারে মা বাবার বাড়ি থেকে বেরিয়ে যাবার পর শীতল নিজেই কিছু করেছে। আফটার অল স্যার, দুটো বাচ্চা হারানোর ডিপ্রেশন যদি বাবার এতটা হয়, তবে মারও হতে পারে। আমরা তল্লাশি জারি রেখেছিলাম, কখনো শুধু শীতলের জন্য, আবার কখনো শীতল আর কবির দুজনের জন্যই। কিন্তু সত্যি বলতে কি আমাদের কাছে কোনো সূত্র ছিল না, নট আ সিঙ্গেল ক্লু। একটা পুরুষের মৃত্যু হয়েছিল ওই বাড়িতে, কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না এটা কবির সাক্সেনা না অন্য কেউ। এরকম মনে হচ্ছিল যে এই কেসটা এগোচ্ছেই না, আর সত্যি বলতে কি আমাদের দিক থেকে কেসটা এগোচ্ছিলই না। তবুও এই কেসটা ক্র্যাক হলো। শেষ পর্যন্ত আমরা এটা জানতে পারলাম যে 3 মাস ধরে জলের ট্যাঙ্কে পচতে থাকা লাশটা আসলে কার। আমার মনে হয় না ভারতী আর হরিশ দাদা এই ব্যাপারে কিছু জানে, না হলে এতদিনের মধ্যে সত্যিটা নিশ্চয়ই বলতেন। ভারতী, হুম, এই তোমার সঞ্জীব দাদা আর লতা বৌদিকে কয়েকদিন ধরে একটু অন্যরকম লাগছে না? আমি দাদা বৌদি দুজনকেই আলাদাভাবে জিজ্ঞেস করেছি, দুজনেই তো বলছে কিছুই না। কিন্তু দাদা তো 2 দিনে 2 বার ফতেহপুর গেছিল। ব্যাপারটা কি ভারতী? পুলিশকে জানিয়ে দিই। তাহলে আপনি শীতলকে খুঁজে পেয়েছেন? হ্যাঁ, 2 দিন আগে আমি একটা হিন্ট পেয়েছি যে কি হয়েছিল 3 মাস আগে। কিরকম হিন্ট পেয়েছিলেন? ওই আমার এক ভাগনা আছে ময়ূর, ওর ফোনেতে শীতলের মেসেজ আসে, আর ওই মেসেজের মধ্যে শীতলের ফটোও ছিল। কেই ভাগ্নে ময়ূর? আর এখনো পর্যন্ত ওর কথা জানাননি কেন? ও এর মধ্যে যুক্ত থাকতে পারে, আমি এটা স্বপ্নেও ভাবতে পারিনি। ও আমার ছোট বোন ভারতী, ও তারই ছেলে। প্রণাম মামা। কেমন আছিস বাবা? আমি একদম ঠিক আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। ময়ূর বাথরুমে গিয়েছিল ফোনটা টেবিলে রেখে। আমি চা খাচ্ছিলাম, তখন একটা মেসেজ এলো ওর ফোনেতে। হঠাৎ আমার চোখটা গেল আর দেখতে পেলাম ছবিটা তো শীতলেরই। প্রথমে আমি বিশ্বাসই করতে পারিনি যে শীতল ময়ূরকে মেসেজ করছে। তো আমি ভাবলাম যে আমি নিজেই খোঁজ করে দেখি ব্যাপারটা কি। ময়ূর ফতেপুরে থাকে, আমি আমার বোনের থেকে কথায় কথায় ঠিকানাটা নিলাম আর পৌঁছে গেলাম ওর কাছে। বলুন। আমরা কানপুর থেকে আসছি। বলুন কি দরকার? আপনার আর ময়ূর শ্রীবাস্তবের সঙ্গে একটু গল্পগুজব করব। কি ব্যাপারে বলছেন? মার্ডারের। আমরা জানতে চাই আপনার মার্ডারের রেসিপিটা কি। আপনারা দুজনে মিলে আপনার স্বামী কবিরকে কিভাবে মারলেন? স্যার, শীতলকে পাওয়া গেছে, কিন্তু ময়ূরের ফোনটা বন্ধ।
ফতেপুর পুলিশকে বলেছি ওর অফিসটা চেক করবার জন্য। এই ময়ূর জানতে পেরে যায়নি তো যে আমরা ওকে নিতে আসছি? হয়তো হতে পারে। এমনিতেও শীতলকে শেষ মুহূর্তে ধরেছি, ব্যাকপ্যাকিং চলছিল বাড়িতে। চোর পুলিশের খেলায় যখন শীতল আউট হয়ে গেল তখন ময়ূর আর কতক্ষণ বাঁচবে? এ কি দাদা, এরকম কথা বলছো কেন? কারণ ভারতী, ময়ূর আর শীতল দুজনে একসাথে ফতেপুরে থাকছিল। এ আপনি কি বলছেন সঞ্জীব দা? হ্যাঁ হরিশ, আর সম্ভাবনা এটাই যে কবিরকে ময়ূর আর শীতল দুজনে মিলে মেরেছে। কি? আজ সকালে ময়ূর ফোন করেছিল, আমি ওকে বললাম তুমি ফতেপুরে ছিলে। তুমি তো আমায় বলোইনি তুমি কি জন্য ফতেপুরে যাচ্ছ। শীতল দেবী, মার্ডারের ষড়যন্ত্রের সেলফ লাইফ খুব কম, সেজন্য শুরু থেকে এখনো পর্যন্ত সব গল্পটা কিছু না বদলে পুরোটা বলতে থাকুন। স্যার, আমরা দুবার নিজেদের বাচ্চা হারিয়েছি। আমার মনে তার ক্ষত এখনো রয়েছে। তার উপরে কবির, ওর ডিপ্রেশন শুরু হয়ে গিয়েছিল। আর স্যার, ও এতটা ডিপ্রেশনে থাকতো যে আমি বাড়িতে থাকতাম, ওর জীবনে থাকতাম, বেডরুমে ওর পাশে থাকতাম, ওর কিচ্ছু যায় আসতো না। স্যার, ও একটা জ্যান্ত লাশ হয়ে গিয়েছিল। কিন্তু আমি এভাবে মরতে চাইনি স্যার। আমি জীবনে এগিয়ে সবকিছু ভুলে যেতে চেয়েছি। এই কারণে আমি ময়ূরের দিকে অ্যাট্রাক্ট হয়েছিলাম। আপনার আর ময়ূরের মধ্যে কোনো ফোন কলস দেখিনি? দ্বিতীয় নাম্বার ছিল আপনার কাছে? অন্য কোনো নাম্বার ছিল না। আমরা শুধু মেসেজের মাধ্যমেই কথা বলতাম। আর একদিন সেই মেসেজগুলো কবিরের হাতে পড়ে গেল। আই এম রিয়েলি ভেরি সরি কবির। আসলে আরে তুই হলি আমার ভাই, ভাই কখনো এরকম করে? আমি জানি আমার থেকে ভুল হয়েছে, আর হবে না। আর এরকম কোনোদিন হবেও না, কারণ আজকের পর তুই আর এখানে আসবি না। বেরিয়ে যা এখান থেকে। কবির, শীতল, তুমি মাঝখানে কথা বলবে না। তুমি নিজে তো লজ্জার মাথা খেয়ে বসেছো, শুধু তাই নয়, তুমি আমার বিশ্বাসটাও ভেঙে দিয়েছো। সম্পর্ক ওভাবে তৈরিও হয় না, আর ওভাবে ভাঙাও যায় না। আমি আর ময়ূর একে অপরের থেকে আলাদা হতেই পারিনি। বাইরে দেখা করতে লাগলাম, লুকিয়ে। কিন্তু 26 জুনের দুপুরে আপনারা বাড়িতে দেখা করেন, আর কবির সেদিন অফিস থেকে তাড়াতাড়ি এসেছিল, আর ও নিজের চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে। পুরো ব্যাপারটা আউট অফ কন্ট্রোল হয়ে গেছিল ওই দিন। কি করে ওরকম হয়ে গেল কিচ্ছু বুঝতে পারলাম না। একে তো আমি আমাদের দুজন হারিয়ে যাওয়া বাচ্চার স্মৃতি ভুলতে পারছি না, আর তুমি নিজের ওপর কন্ট্রোল রাখতে পারছো না। মানুষের জীবনে যদি কখনো দুঃখ কষ্ট আসে, তাহলে কি সব সময়ের জন্য ভেঙে পড়তে হয়? সারা জীবনের জন্য? আমারও কিছু প্রয়োজন আছে, কি করে পূরণ করব? নিজের ইচ্ছেগুলোকে কি করব? তোমার মতো নিজেও ডিপ্রেশনে চলে যাব, নাকি অ্যাক্টিং করব, আর নাকি সবার কাছে দয়া ভিক্ষা চাইব? ছেড়ে দাও ওকে। এরকম করো না। ছাড়ো ওকে। ময়ূর, ময়ূর, আমার কথা শোনো, ওকে ছেড়ে দাও। ওর তোমার উপর হাত তোলা উচিত ছিল না শীতল। আমি সহ্য করতে পারিনি। তারপর আমরা কবিরের বডিটা ট্যাঙ্কে ফেলে দিলাম আর ওখান থেকে বেরিয়ে গেলাম। আর মিসিং এর ব্যাপারে মিথ্যে বলা হলো। কবিরের মামা
আর নিজের প্যারেন্টসকে? আর 29 তারিখ থেকে ফতেপুরে ময়ূরের সঙ্গে ছিলেন। হ্যাঁ, এই ময়ূর কোথায় পালালো? সেসব আমি জানি না। সকালে যখন ওর মায়ের সাথে কথা হয়েছিল তখন বলল মামা ফতেপুরে এসেছিল 2 বার করে। ময়ূরের সন্দেহ হলো যে মামা হয়তো কিছু জানতে পেরেছে, তো ও আমায় ব্যাগ প্যাক করে স্টেশনের দিকে যেতে বলল। যখন আপনারা এলেন আমি তখনই বেরোচ্ছিলাম। ওখানে তো ওকে পাওয়া যায়নি। এমনিতে কোথায় পালানোর প্ল্যান ছিল? সেগুলো আমায় বলেনি, শুধু আমায় বলল স্টেশনে এসো ব্যাগ প্যাক করে। দুজনেই বাড়িরই ছেলে ছিল। আমরা এখনো পর্যন্ত ময়ূরকে ট্র্যাক করতে পারিনি, শুধুমাত্র সময়ের অপেক্ষা। খুব তাড়াতাড়ি ও আমাদের লকআপের ভেতরে হবে। পৃথিবীর যে কোনো কালচারে পুরুষ আর নারী কোনো বৈবাহিক সম্পর্কে যুক্ত হয় তখন একে অন্যের সাথে বিশ্বস্ততা রাখার শপথ নেয়। আর মোটামুটি সব সমাজেরই এটাই নিয়ম। প্রায়শই আমরা সমাজ মিলেই কমিটমেন্টকে একটা সীমারেখা বানাই। এটা ভুলে যাই যে কমিটমেন্টের ভিত প্রেম হয়, নিজেদের ইচ্ছে, বাধ্যতা কখনোই নয়। গল্পের মধ্যে হয়তো প্রেম অমর, কিন্তু আসল জীবনে প্রেম শুধুমাত্র কমই হয় না, পুরোপুরি শেষ হতে পারে। আর এই রকম সম্পর্কের মধ্যে ফেসে থাকা কোনো পুরুষ বা নারী কতদিন পর্যন্ত নিজেদের সম্পর্ক রাখবে? যদি দম্পতিদের মধ্যে কোনো একজনের নতুন কিছু আকর্ষণ হয়, প্রেম হয়, বুদ্ধি এটাই যে পুরনো কমিটমেন্টকে ভালোভাবে শেষ করা হোক আর নতুন কমিটমেন্টকে একটা সুযোগ দেওয়া হোক। প্রেম আসলে একটা অনুভূতি, আর এটা মানুষের ইচ্ছে যে কখনো এই অনুভূতির সঙ্গে যুক্ত হয়, কখনো মুখ ফিরিয়ে নেয়। কিন্তু প্রতারণার দুঃখ, কষ্ট, শখ, রাগ, এই সব অনুভূতিগুলো একসঙ্গে মিলেও কারোর জীবন নেওয়ার কষ্টের থেকে কমই হয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.